করে সালমানের উপরে স্বামীরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ 25 বছরের জীবনকালে মাত্র 4 বছর চলচ্চিত্রে কাজ করেছেন। এ 4 বছরে সালমান ঢাকাই সিনেমায় এক ইতিহাস রচনা করেছেন, যে ইতিহাসের অমর নায়ক হিসেবে তিনি তার স্থান করে নিয়েছেন। আত্মহত্যা নামে নিজ বাসায় নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার না হলে এদেশে মানুষ তার থেকে আরও অনেক কিছুই পেতে পারত, তবে সেটা হয়ে ওঠেনি। তবে কেবল একজন সালমান শাহই নন, বাংলাদেশের আরও কয়েকজন নায়ক অকালে প্রাণ হারিয়েছেন। চলুন তাদের সকলের সম্পর্কে জেনে নেওয়া যাক। চিত্রনায়ক জসিম 80-এর দশকের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা ছিলেন চিত্রনায়ক জসিম। অভিনেতা, প্রযোজক ও ফাইট ডিরেক্টর হিসেবে তার ছিল বহুমুখী প্রতিভা। তার আসল নাম ছিল আব্দুল খায়ের জসিমউদ্দিন। খলনায়ক চরিত্রে চলচ্চিত্র অভিনয় শুরু করলেও পরে তিনি নায়ক হিসেবেও ব্যাপক সফলতা পান। দেওয়ান নজরুলের পরিচালিত দোস্ত দুশমন সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় এবং একই পরিচালকের সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো রংবাজ, রাজ দুলালি, দোস্ত দুশমন, তুফান, জনাব, নাগনাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মস্তান, নবাবজাতা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাই বোন, মেয়েরাও মানুষ প্রভৃতি। তার প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুচরিতা। পরে তিনি নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে নাসরিনকে বিয়ে করেন। 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে এই শক্তিশালী অভিনেতা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। জাফর ইকবাল 1980-এর দশকে একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন জাফর ইকবাল। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, অভিনেতা এবং মুক্তিযোদ্ধা ছিলেন। জানা যায়, পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিয়মিত মদ্যপান ও অনিয়মিত জীবনযাপন শুরু করেন। পরে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং হার্ট অ্যাটাক ও কিডনি নষ্ট হয়ে যায়। 1992 সালের 27 এপ্রিল তিনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। জাফর ইকবাল 1963 সালে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। পিচ ঢালা পথ নামক চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। তার কণ্ঠে হয় যদি বদনাম হোক আরও গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে তিনি অন্যতম এবং চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত ছিলেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম আপন পর, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা কবরী। ববিতার সঙ্গে জুটি হয়ে তিনি প্রায় 30টি সিনেমায় অভিনয় করেন। সব মিলিয়ে তিনি প্রায় 150টি সিনেমায় কাজ করেছিলেন। সোহেল চৌধুরী জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী 1998 সালের 17 ডিসেম্বর রাত 2টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তখন তার বয়স ছিল মাত্র 35 বছর। এই ঘটনাটি ঘটেছিল ট্রাম্পস ক্লাবে। তার বাসা থেকে ক্লাবের দূরত্ব ছিল মাত্র 20 থেকে 30 গজ। সোহেল চৌধুরী ও তার কয়েকজন বন্ধু ক্লাবের দিকে যাচ্ছিলেন। তখন ক্লাবের নিচতলায় কলাপসিবল গেটের কাছে দুই যুবক তাদের গতি রোধ করে। এক যুবক রিভলভার বের করে সোহেল চৌধুরীর বুকে গুলি করলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালামও নিহত হন। ঘটনার পরপরই জনতা আজাদ সিদ্দিকী নামের এক সন্ত্রাসীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে, তবে অন্যরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তার হত্যা মামলাটি হাইকোর্টে ঝুলে রয়েছে এবং তার স্বজন ও সহকর্মীরা আজও হত্যাকারীদের শাস্তির দাবি করে আসছেন। চিত্রনায়ক মান্না 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি আকস্মিকভাবে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান। তার আসল নাম ছিল SM আসলাম তালুকদার। তিনি 1964 সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরপরই 1984 সালে তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। এরপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং চলচ্চিত্র অঙ্গনে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন। তিনি তার সমগ্র চলচ্চিত্র জীবনে 200-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। স্মরণীয় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক মান্না বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরেছিলেন। 90-এর দশকে যখন অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হয়, তখন মান্না ছিলেন এর প্রথম সারির প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম। অশ্লীল চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে তিনি রীতিমতো লড়াই করে জয়ী হয়েছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো দাঙ্গা, লুটতরাজ,
তেজি, আম্মাজান, আব্বাজান প্রভৃতি। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই 5 জন কিংবদন্তি অভিনেতা তাদের প্রতিভা, অবদান এবং অকাল প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করে গেছেন। তারা আজও তাদের ভক্তদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের চলচ্চিত্রের সর্বাধিক আলোচিত ও সুদর্শন নায়ক সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 90-এর দশকে তিনি বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। এটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং বাণিজ্যিকভাবে ব্যাপক সফল হয়। এই একই সিনেমায় চিত্রনায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক হয়েছিল। সালমান শাহ মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, দেনমোহর, কন্যাদান, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘরেই সংসার, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা। এর মধ্যে স্বপ্নের ঠিকানা ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা, যা প্রায় 19 কোটি টাকা আয় করেছিল। সালমান শাহ 1992 সালের 12 আগস্ট সামিরাকে বিয়ে করেন। তিনি 1971 সালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। জনপ্রিয় এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সম্প্রতি সালমান শাহের মৃত্যু প্রায় 3 দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। 21 অক্টোবর সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। জানা গেছে, আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনার পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর 24 ঘন্টা না বেরোতেই এই মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন। মোট অভিযুক্তের 11 জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। প্রসঙ্গত, 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা, যা প্রায় 3 দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। তবে সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার মামা আলমগীর কুমকুম আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করে নতুন অধ্যায়ের সূচনা করলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত পর্যবেক্ষণে বলেন, সালমান শাহের মৃত্যুর তদন্তের পদে পদে অন্যায় হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেনি। আদালতের এই মন্তব্যের পরেই মামলার পুনর্তদন্তের নির্দেশ আসে। মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ 28 বছর আগে 1997 সালে আসামি রেজভির দেওয়া একটি জবানবন্দি। আদালত সূত্রে এই জবানবন্দির তথ্য জানা গেছে, সালমান শাহ হত্যার ঘটনা স্বীকার করে রাজসাক্ষী হতে চেয়ে অন্যতম আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদ 1997 সালের 24 জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তিনি জানান, সালমান শাহকে খুনের জন্য সামিরার মা ডনকে 12 লাখ টাকা দেওয়ার কথা বলেন। হত্যার আগে 6 লাখ ও পরে 6 লাখ। তিনি হত্যা মামলার আগে 6 লাখ টাকা দেন। সুপ্রিয় দর্শক, এত কিছুর পরও সামিরা সবসময় ঘটনাটিকে আত্মহত্যা বলতো। তবে এখন যখন হত্যা বলে তথ্য আসছে, তখন সে আত্মগোপনে চলে গেছে। এর মানে কি সেও খুনি? কমেন্টে জানিয়ে দিন রায়। ধন্যবাদ।